আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভ্রমণ, আরও একটা নতুন এপিসোড। ট্রাভেল উইথ নীলাঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন তিলাসনের পথে। মালদা থেকে দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। কম বেশি ১.৫ ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় তিলাসন। রাস্তার অবস্থা বেশ ভালো। তিলাসন নিয়ে একটা জনশ্রুতি আছে। এককালে ৩ সন্ন্যাসী এসে এই স্থানে ৩টি আসন গ্রহণ করেছিলেন, আর সেই থেকেই জায়গাটির নাম তিলাসন। এই দেখুন, গল্প করতে করতেই এসে পড়েছি তিলাসনে। তিলাসনের ৩ আসন ছাড়াও এখানকার অন্যতম আকর্ষণ তিলাসনের এই সাবেক জমিদার বাড়ি। পুরাতনের অনেক স্মৃতি বুকে জড়িয়ে এখনো দিব্যি শোভা বাড়াচ্ছে তিলাসন বাজারে। বাইরের গেট পেরিয়ে ভেতরে ঢুকলেই বিরাট এক তোরণটা। অন্দরমহলের প্রাঙ্গণটি কিন্তু বেশ গোছানো আর রঙিন। এই উঠোনের ঠিক পাশেই কয়েকটা প্রাচীন শিব মূর্তি রয়েছে, যা দেখে ভীষণ তৃপ্ত হলাম। বাড়ির দেওয়ালে চমৎকার গ্রাফিতি করা মহাভারতের দৃশ্যগুলো আলাদা করে নজর কেড়ে নিচ্ছিল। বাড়ির প্রতিটি কোণায় সূক্ষ্ম কারুকার্যগুলো বারবার সেই আমলের কথা মনে পড়াচ্ছিল। ঠিক জমিদার বাড়ি লাগোয়া এক বাঁধানো চাতালের উপর এই সেই ৩টি আসন, যার নামে এই জায়গার নাম তিলাসন। তিলাসন জায়গাটা একেবারে বাংলাদেশ বর্ডার ঘেঁষা। বর্ডার দর্শন করে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম পরের ডেস্টিনেশনের দিকে। এই রাস্তার পাশেই পড়ল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হিজল ফরেস্ট। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের প্রথম বা শেষ রেল স্টেশনের সামনে। সীমান্তবর্তী এই স্টেশনটির নাম সিঙাবাদ। মালদা জেলার এই প্রান্তিক স্টেশনটি দিয়ে মূলত মালবাহী গাড়ি চলাচল করে। মালদা শহর থেকে এই স্টেশন দেখতে আসতে হলে গাড়িতেই আসতে হবে। দূরত্ব প্রায় ২৩ কিলোমিটার। স্টেশনটি প্রায় জনশূন্য। মূল দরজার ঠিক সামনেই বাঁধাই করা জায়গায় গ্রামের লোকজন ধান শুকোবার কাজ করে। ইতিউতি চড়ে বেড়াচ্ছে ছাগল গরু। স্টেশনটির পরিবেশ একদম রিল্যাক্সড। লম্বা মালগাড়ি দাঁড়িয়ে, তবে কারু মধ্যেই কোথাও পৌঁছবার কোনো ভাব চাঞ্চল্য নেই। বেশ মজাদার ব্যাপার কিন্তু।
মালদা জেলায় প্রাচীন মন্দিরের কিন্তু কোনো অভাব নেই। সিঙ্গাবাদের খুব কাছেই রয়েছে মহাজাগ্রত ঝাপড়ি মায়ের মন্দির। মালদার হবিবপুর ব্লকের বানপুর গ্রামে এই মন্দিরটি একটি বিরাট বটগাছের সামনে অবস্থিত। চারিদিকের পরিবেশ পাখির ডাকে মুখর, বেশ লাগছিল জায়গাটা। এই হলো ঝাপড়ি মায়ের মন্দির। শোনা যায় এই মন্দিরে পুজো দিলে ভক্তের মনস্কামনা পূরণ হবেই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক এপিসোড নিয়ে। ভালো লাগলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। যাওয়ার আগে আসুন মন্দিরের সেবায়েত মশাইয়ের কাছে শুনে নিই এই মন্দিরের রীতিকথা ও মাহাত্ম্য। আমরা এসেছি ঝাপড়ি কালী মন্দিরে, তো এই মন্দির সম্পর্কে যদি কিছু বলেন। ঝাপড়ি কালী হচ্ছে একটা রক্ষা কালী মা। আচ্ছা। এখানে রাজ আমল থেকে মানে আমাদের এখানে জমিদার বংশ আছে, জমিদার বংশ থেকে এখানে পুজো হয়। আমাদের তো অনেক জন্মের আগে, প্রায় 400 বছর আগে এই মার এখানে প্রতিষ্ঠা হয়। তখন থেকে মানে বানাসুর থেকে এই বানপুর নাম খ্যাত। এটা মানে পাল সেন বংশের পর যে বানাসুর ছিল না, এই বানাসুর থেকে এই বানপুর। এখানে একটা শক্তিপীঠ হিসাবে মা ঝাপড়ি। পুজো কখন হয়? এই পুজো নিত্য পুজো প্রতিদিনই মার অন্নভোগ সহিত। আর আপনার শনি মঙ্গলবার বাইরে দূর দূরান্ত থেকে সব ভক্তবৃন্দ মার কাছে আসে। মার কাছে এখানে ফের মার বিশেষত্ব আছে একটা, মার মাথায় যদি কোনো মনস্কামনা করে ফুল চাপায়, তাহলে ফুল দিলে এবার কার্যসিদ্ধি হয়। তখন আবার তারা পরে পুজো দিতে আসে। হ্যাঁ, পুজো মার কাছে যেই এসছে, ঝাপড়ি মার কাছে মানে যেই এসছে, আজ পর্যন্ত কেউ খালি হাতে ঘুরে যায়নি। মার সবচাইতে বিশেষত্ব এটাই। মূল পুজোটা কখন হয়? মূল পুজো হয় আপনার বাসন্তী দুর্গা পুজো, চৈত্র মাসের রামনবমী। নবমীর দিন এখানে মেলা হয়। এই মেলায় একদিনের মেলা, তো ভোর 5টা থেকে শুরু হয় মেলা, ধরেন রাত্রি 1টা পর্যন্ত একেবারে জনসমুদ্র বয়। আচ্ছা, আপনার নামটা? আমি এখানকার সেবায়েত পুরোহিত রমানন্দ শর্মা। বেশ। এটা হচ্ছে বাসুলি মা, বাসন্তী দুর্গাজি। ওই ঘরে আছে আপনার রঘুনাথ, শালিগ্রাম শিলা, হারাকালির মুখও আছে। তারপরে আপনার পাথরের মূর্তি আছে দুটো, একটা দুর্গা একটা বিষ্ণু। আর মার সব সহচরণী আবরণ দেবতা দেখতে পাচ্ছেন পাশে সব। আচ্ছা, ধন্যবাদ।